যাকে আমি সত্যি ভীষণভাবে প্রিয় মনে করি, তার কাজ, তার ডেডিকেশন কাজের প্রতি। একজন পরিচালক, যে পরিচালক যে কোনো ছবির ক্যাপ্টেন। আজকে এই মুহূর্তে আমরা কথা বলছি পরিচালক সৌম্যজিৎ আদকের সঙ্গে। আর সৌম্যজিতের সঙ্গে আমরা এর আগে আড্ডা দিয়েছি। তোমার আপকামিং যে প্রজেক্টটা সেটা হচ্ছে হৃদয়পুর, এবং সেই হৃদয়পুর নিয়ে তোমার নিজের ব্যক্তিগত ধারণা এবং তোমার যে কাস্ট এন্ড ক্রু রয়েছে তাকে নিয়ে যদি একটু কিছু বল। হ্যাঁ দেখো, হৃদয়পুর আমার প্রত্যেকটা ছবি একটা ডিরেক্টরের কাছে খুব স্পেশাল হয়, নিজের সন্তানের মতন হয়। তো হৃদয়পুরও খুবই প্রিয় সন্তান আমার কাছে। আর হৃদয়পুরের এখন পোস্ট প্রোডাকশন স্টেজ চলছে, কালারের কাজ চলছে, এভরিথিং। অ্যান্ড আশা করা যায় যে এই বছরের শেষের দিকে ছবিটি হলে, সিনেমা হলে মুক্তি পাবে। আর এই ছবিটা স্পেশাল আমার কাছে আরেকটু অন্য কারণে, কারণ আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমি একটু গ্রাম বাংলার গল্প বলবো, সেখানকার মানুষের জীবনযাত্রা, ভালোবাসা, ক্রোধ, সবকিছু মিলিয়ে গল্প বলবো। না, আমি এখন অব্দি যে ছবিগুলো করেছি মানে সেখানে শুধুমাত্র ভালোবাসা বা বন্ধুত্ব এই নিয়েই আমি কাজ করেছি বেশিরভাগটাই। এইখানে কিন্তু তার সাথে একটুখানি রাগ, ক্রোধ, বিদ্বেষ এগুলোও আছে, যেগুলো আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ পার্ট। সবকিছু নিয়েই তো আমাদের মানুষের জীবন। তো হৃদয়পুরে সব ধরনের ইমোশনস আছে, সেই জন্য হৃদয়পুর একটু স্পেশাল আমার কাছে। অ্যান্ড এই ছবিটা এন্টায়ারলি মানে 80% গ্রাম বাংলায় শুট হয়েছে। আর কলাকুশলী বলতে এখানে প্রত্যেকটা আর্টিস্ট যারা কাজ করেছে তারা এতটাই গুণী যে তাদের সাথে কাজ করতে পেরেছি আমি আমার এইটুকুনি ক্যারিয়ার স্প্যানের মধ্যে, যে আমি প্রচন্ড কৃতজ্ঞ। আর রনিদা আছে, রজতাভ দত্ত, অ্যান্ড অভিনেতা হিসেবে উনি কেমন সেটার বলার মানে কোনো কথাই আমি বলতে পারি না, কারণ সেই যোগ্যতা আমার নেই। তো এন্টায়ার কাস্ট এতটাই ভালো যে একটা ডিরেক্টরের কাজ হচ্ছে তাদেরকে একসঙ্গে শুধু বাঁধা। বাকি তো আমি কিছুই করিনি, যা করেছে ওরাই করেছে। অ্যান্ড আশা করছি যে মানুষও তাদের অভিনয়ের প্রশংসা করবে আমার ডিরেকশনের থেকেও বেশি। তোমার ছবিতে নবীনের একটা সুন্দর সমন্বয় বা প্রবেশ থাকে, এবং নবীনদের নিয়ে তুমি যে কাজগুলো করেছো এখনো পর্যন্ত সবগুলো কিন্তু নতুন প্রতিভাকে কিন্তু ভীষণভাবে তুমি সুযোগ দিয়েছো। হ্যাঁ, আমি নিজেই নবীন একজন, তো আমি সুযোগ দেওয়ার জায়গাটা আমি কিছুই বলবো না। শুধু মনে হয় যে আমার যাদের থেকে আমি ওই এনার্জিটা পাই, পজিটিভ এনার্জি অন সেট, সেটা অভিনেতা হোক বা আমার নিজের টিমের মেম্বাররা হোক, আমি তাদের সাথে কাজ করতে কমফর্টেবল ফিল করি। আর একটা জিনিস হচ্ছে যে আমি মানে কি হয়, নতুনরা যখন একসাথে এসে একটা কোনো কিছু প্রচেষ্টা করে তো তাদের মধ্যে একটা ভীষণ অনেস্টি কাজ করে। তার সাথে আমার ছবিতে তো নিশ্চয়ই কিছু বললাম না, কিছু প্রবীণ যারা থাকেন, যারা সিনিয়র থাকেন, তারা একজন ইনস্টিটিউশন। সে তিলোত্তমায় পরাণ বন্দ্যোপাধ্যায় হোক বা হৃদয়পুরের ক্ষেত্রে রজতাভ দত্ত, তো এরাও যখন একসঙ্গে নবীনদের মতন যোগদান করে একটা সেটে এসে, তখন আমার মনে হয় যে সবাই নবীন, অ্যান্ড চির নবীন আমরা সবাই। তো আশা করি নতুন কিছু আমরা দিতে পারবো মানুষকে। যেটা প্রবীণদের কথা প্রসঙ্গে একটু বলি, সেটা হচ্ছে তিলোত্তমাতে পরাণ বন্দ্যোপাধ্যায়, পরাণদার সঙ্গে কাজের সবসময় সবারই আলাদা আলাদা অভিজ্ঞতা থাকে, কেননা উনি ইনস্টিটিউট। তো তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা অফ স্ক্রিন অন স্ক্রিন কেমন ছিল? আমার কাছে উনি জেঠু আমার, মানে আমি হয়তো আমি একদমই হয়তো ওনার রোজ খোঁজ নিই না বা রোজ ওনার সাথে আমার দেখা হয় না, কিন্তু যখন দেখা হয় সেই ভালোবাসা, সেই স্নেহটা উনি আমাকে যেটা দেন, প্রত্যেকটা জিনিস নিয়ে উনি যতটা যত্নশীল, যতটা সুন্দর করে উনি বলে দেন, দেখো বাবু এটা না ঠিক হচ্ছে না, এই লাইনটা ঠিক নেই, এই লাইনটাকে একটু এরকম করে নাও, এই জায়গাটা একটু দুর্বল, আদৌ এটা একটু চেঞ্জ করে দে। মানে এই যে নিজের যে এত অভিজ্ঞতা, মানে পর্বতশীল অভিজ্ঞতাটাকে কাজে লাগান উনি, আর আমাদের মতো নতুনদেরকে সেইটা দেন, তাতে আমরা যেটুকুনি আরো বেটার করতে পারি, একটু বেটার ভালো করতে পারি, সেটা তো ওনাদের জন্যই সম্ভব হয়। তো ওনার মতন মানুষের সাথে কাজ করার সৌভাগ্য আমার যে হয়েছে, আমি প্রায় 3 বার ওনার সাথে কাজ করে ফেলেছি। অনেক অনেক বড় ভাগ্য নিয়ে জন্মে তবে মানুষের সাথে কাজ করতে পারা যায়। বিভিন্ন পরিচালক তাদের যে সিলেকশন মেথডটা আছে, তারা বিভিন্ন রকম সিলেকশন মেথডের মধ্যে দিয়ে যায়। কেউ কেউ কিরকম তার সোশ্যাল হ্যান্ডেল রয়েছে যাকে নেওয়া হচ্ছে, কিরকম ভাবে মানুষ কতটা তার ফলোয়ার রয়েছে এটা দেখে। আবার অনেক ডিরেক্টর আছে যারা অভিনয়টাকে ভীষণভাবে প্রথমেই দেখে, ক্রাইটেরিয়ার মধ্যে কত কার ভিউ সেটা দেখে না। তুমি এই প্রসঙ্গে কি বলবো? দেখো, মানে প্রত্যেকেরই কাস্টিং এর ক্ষেত্রে নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকে। আমি যে ভীষণ ভেবে কাস্টিং করি তা নয়, আবার বললাম সেই যোগ্যতাটা এখন আমি পাইনি। আমি চেষ্টা করি যাদের সাথে আমি কমফর্টেবল, যাদের কাজ আমার নিজের ভালো লাগে তাদের সাথে কাজ করার। তার জন্য হয়তো অনেক সময় এটাও শুনতে হয় যে তুমি তো বন্ধুদের সাথে বেশি কাজ করছিস। এবার কারোর বন্ধু যদি সৌরভ দাসের মতন অভিনেতা হয়, দর্শনা বণিকের মতন অভিনেত্রী হয়, হ্যাঁ মানে নীল তৃণার মতন এতদিন একটা টেলিভিশন ইন্ডাস্ট্রি কাঁপিয়ে বেড়াচ্ছে সেরকম অভিনেতা অভিনেত্রী হয়, ঐশ্বর্যের মতন একজন পাওয়ারফুল অ্যাক্টর হয়,
অর্ণদার মতন কারোর দাদা যদি থাকে ভাগ্যে, তো আমার বলতে অসুবিধে নেই যে আমি খুব ব্লেসড। অ্যান্ড তার বাইরে যারা হয়তো আমার সাথে এর আগে কখনো কাজ করেনি, যেমন সৃজনী, তুমি নিশ্চয়ই জানো, আমি তন্নির সাথে কাজ করলাম, তো কাজ করতে গিয়ে এদের সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক যেটাই হয় সেখান থেকে বন্ধু, আর আমি কমফোর্টেবল ফিল করি, তো আমার ওদের সাথে আবার কাজ করতে কোনো সমস্যা নেই। তাতে যদি কারোর মনে হয় যে আমি আমার বন্ধুস্থানীয় বা কমফোর্টেবল লোকেদের সাথে কাজ করছি, আমি একদমই তাই করছি, কারণ ওরা সেই ফিলিংসটা আমায় দেয় যে আমি যেটুকুনি জানি তার থেকে আরো ওরা অ্যাডেড কিছু এনে দেয় যাতে আর কাজটা একটু বেটার হতে পারে। আর আমার তাতে কোনো সমস্যা নেই যে আমি একই মানুষের সাথে 4 বার কাজ করছি। আমি প্রচন্ড ব্লেসড, লাকি যে এরা আমার বন্ধু, এরা আমার কাছের মানুষ, আর এরা আমাকে ব্যাক করে, আমার কাজে এরা যুক্ত হতে চায়। তো আমি প্রচন্ড অনেস্ট এই ব্যাপারে। তো আমার সৌরভের সাথে হোক বা এদের সবার সাথে আরো 10টাও যদি আমি কাজ করি, আমার কোনো সমস্যা নেই। আমাদের টুডে স্টোরির আজকের আনকাট নিয়ে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকে এখানেই আমাদের আড্ডাটা ইতি টানছি। আগামীতে আবার সমজিতের সঙ্গে আড্ডা হবে, কথা হবে, এবং আপনারা সেই আড্ডায় অবশ্যই অংশগ্রহণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন টুডে স্টোরি। নমস্কার।